শ্বশুরমশাই ফোন দিয়ে আমাকে হুমকি দিয়ে বলছেন, আমার 5,000 টাকা চাই, এই মুহূর্তে তুই আমাকে টাকাটা বিকাশ করে দে। আমি চমকে গেলাম। আমি দিতে অস্বীকার করে বলি, আমার কাছে কোনো টাকা নেই, তাছাড়া আমি আপনাকে কোনো টাকা দিতে পারবো না। কোনো ফকির ছেলের কাছে মেয়েকে রাখবো না। আজকে আমি মেয়েকে নিয়ে যাব। অফিসে বসে ফোনে কথা বলছিলাম, সামনে আমার কলিগ বসে আছে। ফোনটা স্পিকারে ছিল বলে সে সবটা শুনেছে। রাতুল কিছুটা তাচ্ছিল্য করে বলে, এটা কে রায়হান? তোর সাথে তুই তুকারি করছে কেন? আবার বলছে মেয়ে, তার মানে কি এটা তো শ্বশুর? কথা বলার ধরন শুনে মনে হয়েছে চিনি নেশাগ্রস্ত। তার মানে তুই নেশাগ্রস্ত বাবার মেয়েকে বিয়ে করেছিস? আমাদের ভার্সিটিতে তুই ছিলিস সবচেয়ে সুদর্শন পুরুষ, আর তুই কিনা বিয়ে করেছিস নেশাখোর বাবার মেয়েকে? বলেই রাতুল আমাকে তাচ্ছিল্য করে হাসল। আমার মাথায় রাগ চেপে গেছে, ইচ্ছে করছে সব শেষ করে ফেলি। আমার স্ত্রী রূপালীর বাবা নেশাখোর। নেশার টাকার জন্য তিনি সব করতে পারেন। পুত্র সমতুল্য মেয়ের জামাতার কাছে নেশার টাকা চাইতে পারেন। আমি উঠে গেলাম। কিরে, কোথায় যাচ্ছিস? তো নেশাখোর শ্বশুরকে মদ কিনতে টাকা পাঠাতে যাচ্ছিস? অহেতুক কথা বলে মেজাজ গরম করিস না তো। তুই দেখেছিস আমি সেজন্য যাচ্ছি? আমি তার মেয়েকে জিজ্ঞেস করতে যাচ্ছি জামাতার কাছে কিভাবে তিনি নেশা করতে টাকা চায়। বলেই বেরিয়ে এলাম। বাড়িতে এসে দরজা ধাক্কা দিতেই রূপালী এসে দরজা খুলে দিল। আমার দিকে তাকিয়ে থেকে বলে, চোখ মুখের এই অবস্থা কেন তোমার? কি হয়েছে? আমি রূপালীর চুলের মুঠি ধরলাম। ইচ্ছে করলো পরপর দুই গালে কষে চড় লাগাতে, কিন্তু পারলাম না। তার বাবাকে উপযুক্ত একটা শাস্তি দিতে হবে। আমি রূপালীর গাল চেপে ধরে বললাম, তোর জন্য রাস্তাঘাটে অফিসে সব জায়গায় আমাকে হাসির পাত্র হতে হচ্ছে। সবাই আমাকে দেখে উপহাস করে। রূপালী নিজেকে ছাড়াতে ছাড়াতে বলে, আমি কি করেছি? তোর বাবা ফোন করে আমার কাছে 5,000 টাকা চেয়েছে মদ কিনবে বলে। তোকে কি তোর বাবা আমার কাছে বিক্রি করে দিয়েছে টাকার বিনিময়ে, যে যখন তখন ফোন করে বলবে টাকা পাঠাও, না হলে মেয়েকে নিয়ে যাবে? এতে আমার কি দোষ? তুমিই বলো। আমার বাবা নেশাখোর, এটা তুমি আগেই জানতে, তাহলে কেন আমাকে বিয়ে করেছিলে? এখন কেন আমাকে মারছো? রূপালী ব্যথায় কাঁদছে। আমার কষ্ট লাগছে না। অপমানের চেয়ে তার কষ্ট আমাকে ব্যথিত করছে না। একটা চর দিয়ে বললাম, এখন আমি আমার ভুল সংশোধন করে নিতে চাইছি। তোর দেনমোহরের টাকা সম্পূর্ণ পরিশোধ করে তোকে ডিভোর্স দিতে চাইছি। রূপালী গালে হাত দিয়ে অবিশ্বাসের দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। আমি ওর চোখের দিকে তাকালাম না। মায়া লাগবে। ওর চোখ জোড়া বারবার মায়া ছড়িয়ে দেয়। নিজেকে সামলে বললাম, এই মুহূর্তে তুই আমার বাড়ি থেকে বের হয়ে যাবি। এটাই তোর বাবার শাস্তি। বাবার শাস্তি মেয়ে পাবে। আর শোন, ডিভোর্স পেপার পাঠানোর সময় দিনমোহর পাঠিয়ে দেব। টাকাটা বাবার হাতে দিয়ে সুন্দর করে সাইন করে দিবি। তারপর আরেকটা ছেলের কাছে তোকে বিয়ে দেবে। তারপর আবার তাকে ডিভোর্স দিয়ে দিনমোহর বাবার হাতে তুলে দিবি। মেয়ে জন্ম দিয়ে সে লাভই করছে। আমি রূপালীকে বাড়ি থেকে বের করে দিলাম। বছর যেতে না যেতেই আবার বিয়ে করেছি। বিছানায় শুয়ে শুয়ে নিজের অতীত ভাবছিলাম। এমন সময় আমার স্ত্রী বাসন্তী এলো ঘরে। আমার পা টিপে দিচ্ছে। প্রতিদিনই সে এমন করে। পায়ের দিকে তাকাতেই আমি বাস্তবে ফিরলাম। বাসন্তী বলে, শুনছো, ভাইজান এসেছিল বিকেলে, প্রিয়ন্তীকে নিয়ে গেছে। কাল আমাকে আর তোমাকে যেতে বলেছে। আমি জবাব দিলাম না। রূপালীর কষ্টের কথা জানার পর থেকে শ্বশুরবাড়িতে যাওয়া বন্ধ করে দিয়েছি। সেখানে গেলেই পুরনো স্মৃতি মস্তিষ্কে হানা দেয়। বাসন্তী আবার বলে, কি হলো, যাবে না? কতদিন এভাবে শ্বশুরবাড়িতে না গিয়ে থাকবে? যতবারই যাই বাবা তোমার কথা জিজ্ঞেস করে। অফিসে জরুরি কাজ থেকে এখন সময় পায় না। আমি তোমাকে গাড়িতে তুলে দেব, তুমি চলে যেও। ফেরার সময় অন্তত তুমি গিয়ে নিয়ে এসো। তা পারবে? অফিসের চাপ না থাকলে যাওয়া যায়, তবে নিজে এসো। বাসন্তী কিছু বলল না, আমার সাথে কথাও বলল না। বালিশ ঠিক করে শুয়ে পড়ল। মেয়েটা রাগ করেছে। আমি নদীর মাঝখানে আটকা পড়েছি। দু তীরের এক তীরেও যেতে পারছি না। পরদিন সকালে অফিসে যাওয়ার জন্য তৈরি হচ্ছিলাম। বাসন্তী এলো মুখ ভার করে। খাবার রান্না করে ফ্রিজে রেখে দিয়েছি, তুমি যাবে না আমি জানি, গরম করে খেয়ে নিও। এত ঝামেলা করার দরকার ছিল না। আমি একটু একটু রান্না করতে পারি। মন মানে না, চলো বের হয়ে পড়ি। আমার হাতের কাজ শেষ। ব্যাগপত্র গুছিয়ে বের হলাম বাড়ি থেকে। দরজায় তালা দিয়ে বের হয়েছি। বাসন্তীকে বাসে তুলে দিয়ে সোজা অফিসে গেলাম। বাসন্তী শ্বশুর বাড়িতে ফোন করে আমার খোঁজ খবর নিয়েছে। আজকে বাড়িতে ফিরবে। আমি নিয়ে আসতে যাইনি। বাসন্তীর ভাই বাসে তুলে দেবে। বাস স্টপ থেকে আমাকে গিয়ে নিয়ে আসতে হবে। গ্রাম থেকে ফেরার সময় ভারী ভারী ব্যাগ দেয় তাকে। মেয়েকে নিয়ে একা ভারী ব্যাগ বই নিয়ে আসার ক্ষমতাও নেই। আমি তৈরি হয়ে টেবিলে বসে খাচ্ছিলাম। একটু পর অফিসের উদ্দেশ্যে বের হব। তার আগে বাসন্তীকে নিয়ে আসব। বাড়িতে রেখেই চলে যাব অফিসে। দরজায় টোকা পড়ল। ভাবলাম বাসন্তী এসেছে। খাওয়া রেখে দরজা খুলে দিলাম। বাসন্তী আসেনি। অচেনা একজন নারী দাঁড়িয়ে আছে।
তার কোল একটা ফুটফুটে ছেলে, পরনে জীর্ণ বস্ত্র। আমার মায়া লাগলো। আমি কিছু বলার আগে সে বলে উঠল, ছেলেটা 2 দিন ধরে না খেয়ে আছে সাহেব, ক্ষুধার জ্বালায় কাঁদছে। মুন্নাকে কিছু খেতে দিবেন সাহেব? আমি চমকে উঠলাম গলা শুনে, কেঁপে উঠলাম খানিকটা। সে চিরপরিচিত কণ্ঠস্বর, যে গলা শোনার জন্য এতদিন আমি মরিয়া হয়ে উঠেছিলাম। সেই গলা। গলা কাঁপছে আমার, কথা বলতে পারছি না। কাঁপা কাঁপা গলায় বললাম, এই মেয়ে কে তুমি? তুমি কি রূপালী? নিজের মুখে নিজের নাম শুনে মেয়েটা চমকে উঠল, ঘুমটা সরিয়ে আমার দিকে তাকালো, বুক কেঁপে উঠল। চিনে ফেললাম তাকে। হ্যাঁ, সেই আমার রূপালী। রূপালী দৃষ্টি নামিয়ে নিল। ছেলেটা কোলে বসে ক্ষুধায় কাছে। ছেলেকে শক্ত করে ধরে চলে যাওয়ার চেষ্টা করল। আমি হাত ধরলাম রূপালীর। রূপালী থেমে গেল। কেমন আছো রূপালী? যেমন দেখতে পাচ্ছেন তেমন। ভেতরে এসো। রূপালীর ছেলে মুন্নাকে কোলে করে ঘরে নিয়ে এলাম। ফুটফুটে দেখতে হয়েছে, দেখলেই আদর করতে ইচ্ছে করে। আমার মেয়েটার মতো মুন্নার বয়স। রূপালী ভেতরে এসে মেঝেতে বসল। একসময় সোফাতে বসা মেয়েটা আজ নিজের সেই সোফাতে বসতে ভয় পাচ্ছে। যদি ময়লা লেগে যায়। রান্নাঘর থেকে খাবার নিয়ে এলাম। রূপালী নিজের হাতে মুন্নাকে খাইয়ে দিচ্ছে। একসময় আমাকেও খাইয়ে দিয়েছিল। সেই সৌন্দর্য আর নেই তার। চোখের কোনো পানি চলে এসেছে। নিজেকে সামলে নিলাম। তা সংসার কেমন চলছে এখন? ওর বাবা কোথায়? ওর বাবা তার মতো আছে, আমি আমার মতো। মুন্না যখন গর্ভে আসে তখন আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, মদ খাওয়ার জন্য টাকা দিতে পারিনি বলে। এখন ভিক্ষা করে চলছি কোনো রকম। কেউ কাজ দেয় না, কত কাজ খুঁজেছি। আমি অনুশোচনা বোধ করলাম। আমার দ্বিতীয় স্ত্রী বাসন্তী চলে এসেছে তখন, হাতে ভারী ভারী 2টো ব্যাগ। এই যা, রূপালীর সাথে কথা বলতে গিয়ে তার কথা ভুলে গিয়েছি। কে উনি? কি বলা উচিত ভেবে পেলাম না আমি। আমার বলার আগেই রূপালী বলে, আমি ভিক্ষুক, ছেলেটার জন্য এক মুঠো খাবার চেয়েছি, তাই সাহেব আমারে ঘরে এনে ছেলেকে খাবার দিয়েছে। বাসন্তী কিছু বলে না। এত ভারী ভারী ব্যাগ নিয়ে কিভাবে এলে? তোমার জন্য কতক্ষণ দাঁড়িয়েছিলাম বাস স্টপে, আসুনি, তাই নিজেই সিএনজিতে চেপে চলে এসেছি। প্রিয়ন্তী আসেনি? না, এখানে একা থাকতে ভালো লাগে না ওর। গ্রামে অনেক খেলার সাথী জুটেছে, তাই আসতে চাইনি। 2 দিন পর আসবে। কি বলো, একা আসবে কিভাবে? ভাইজান দিয়ে যাবে বলেছে। লোক পেলে গাছ থেকে আম পারবে, আর ক্ষেত থেকে পেঁয়াজ তুলবে, একসাথে নিয়ে আসবে। কাঁচা আমের জুস খেলে তোমার শরীর ঠান্ডা হয়ে যাবে, আর ঘুমানোর পূর্বে পেঁয়াজ বাটা দিলে মাথা ঠান্ডা থাকবে। অফিস থেকে এসেই কি যেন চিন্তা করো সারাদিন, তোমার চিন্তাও কমে যাবে। বলি ব্যাগ 2টো নিয়ে বাসন্তী রান্নাঘরে গেল। রূপালীর চোখে জল। আজ তার থাকার কথা ছিল বাসন্তীর জায়গায়। রূপালীর মনের কষ্ট আমি অনুভব করতে পারছি। নিজের ভেতরেও আগের মতো সেই তেজ খুঁজে পায় না। হয়তো রূপালীর সাথে করা দুর্ব্যবহার আমাকে তিলে তিলে শেষ করে দেবে। বাসন্তী গোসল করতে গেছে। ছেলেকে খাওয়া শেষ করে রূপালী উঠেছে। এখন সে চলে যাবে, তাকে আটকে রাখার সাধ্য আমার নেই। আসি, ভালো থাকবেন। বাসন্তী আপা খুব ভালো, দয়া করে তার সাথে আমার মতো আচরণ করবেন না। বলি ছেলেকে কোলে নিয়ে রূপালী চলে যায়। কিছু টাকা দিলাম, আজকেও নিল না। তার যাওয়ার দিকে তাকিয়ে রইলাম এক ধ্যানে। আটকে রাখার সাধ্য আমার নেই। নিজের করা কাজের প্রায়শ্চিত্ত হবে না কখনো। বাসন্তী এসে আমার কাঁধে হাত রাখল। ভেজা চুলগুলো টাওয়াল দিয়ে মুছতে মুছতে বলল, ভালোবাসি। নিজের কষ্ট লুকিয়ে রেখে হেসে বললাম, আমি বাসি, ভালোবাসি, তবে কাকে নিজেও জানি না।